This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, ঠিক রাত ৮টায় আপনার সামনে হাজির ঠোঁট কাটা প্রতিদিনের মতোই ৮টা থেকে ৯টা ১ ঘন্টা। রয় রাজনীতি, রয় রাজীব। রাজীবের রাজনীতি বুঝতে পারছেন না? আচ্ছা, রাজীব শব্দের অর্থ কি? অনেক অর্থ হয়। একটা মানে পরাক্রমশালী, নেতা, বিজয়ী। এই ভোটে পরাক্রম দেখানোর সুযোগ রইল না আর, কারণ আর এক রাজীব কুমার মুখ্য নির্বাচন কমিশনার পরাক্রমের সঙ্গে সরিয়ে দিলেন রাজ্যের ডিজিপি রাজীব কুমারকে। রাজীবের সহায় নন কমিশনার, বিবেকে সহায় তিনি। রাজ্যের কাছেই নাম চাওয়া হয়েছিল। রাজ্যের প্রস্তাবিত ৩টে নামের মধ্যে বিবেক সহায়কে বেছে নিয়েছে নির্বাচন কমিশন। বিবেকই সহায়। এর আগেও একাধিক ভোটে পুলিশ প্রধানকে সরানো হয়েছিল। ছোট্ট করে দেখেনি, এই রাজীব কুমারকেই সরানো হয়েছিল ২০১৬ সালে। তখন কলকাতার কমিশনার ছিলেন। রাজীবের জায়গায় আনা হয়েছিল সোমেন মিত্রকে। ২০১৯ সালে কলকাতার কমিশনার অনুজ শর্মাকে সরিয়ে দায়িত্বে আনা হয় রাজেশ কুমারকে। ২০২১-এ ডিজিপি বীরেন্দ্রকে সরিয়ে নীরজ নয়ন পাণ্ডেকে। এবার দেখব, একটা ছবি দেখাবো আপনাদের। ছবিটা দেখে নিশ্চয়ই চিনতে পেরেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় ধর্নায় বসেছেন, পাশে রাজীব কুমার। রাজীব কুমারের জন্য ধর্নায় বসেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সুতরাং বুঝতেই পারছেন, যে কোনো পুলিশ অফিসারকে সরানো এবং রাজীব কুমারকে সরানো এক নয়। রাজীব অত্যন্ত দক্ষ অফিসার। রাজীব এমন এক অফিসার যার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী ধর্নায় বসতে পারেন। ভোটের আগে যখন রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে জর্জরিত শাসক, যখন প্রায় প্রতিটা সভায় বিরোধী দলনেতা বলছেন পুলিশের অন্দরমহল থেকে তাকে খবর দেওয়া হয়, তখন রাজীবকে গোটা পুলিশ বাহিনী সাজাতে দায়িত্ব দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মানে ভরসার নাম রাজীব। সেই রাজীব ভোটে কাজ করতে পারবেন না। মুখ্যমন্ত্রী মুখ খোলেননি, কিন্তু কমিশন বিজেপির হয়ে কাজ করছে এই দাবি করে ময়দানে কুণাল ঘোষরা। শোনাবো একটু পরে। তৃণমূলের পাশে মানুষ দাবি করেন তো আপনারা, তারপরেও কিসের এত আপত্তি? কেনই বা আপত্তি? রাজীবের পরাক্রমহীন ভোটে কি চাপ বেড়ে গেল রাজ্যের শাসকের? সেটাই আর একটু খতিয়ে দেখা যাক। ৪৮ ঘন্টা, শনিবার ভোটের নির্ঘণ্ট ঘোষণা হয়েছে। সঙ্গে সঙ্গে লাগু হয়ে গেছে আদর্শ আচরণ বিধি। আর তার ৪৮ ঘন্টার মধ্যেই রাজ্যে বড় পদক্ষেপ নির্বাচন কমিশনের। রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারকে সরানোর নির্দেশ দিল কমিশন। আজই মুখ্য সচিব ভিপি গোপালিকাকে চিঠি দেয় কমিশন। সেখানে বলা হয়, অবিলম্বে ডিজির পদ থেকে রাজীব কুমারকে সরাতে হবে। নির্বাচন সংক্রান্ত কোনো দায়িত্বে তিনি আর থাকতে পারবেন না। চিঠিতে আরো বলা হয়, ডিজির দায়িত্ব সামলাবেন রাজীব কুমারের নিচের পদে থাকা অফিসার। তার জন্য বিকেল ৫টার মধ্যে রাজ্য সরকারের কাছে ৩টে নাম চায় কমিশন। রাজ্য নাম পাঠায়। তারপর আর কি, রাজীব কুমার সরলেন, নতুন ডিজিপির দায়িত্বে এলেন বিবেক সহায়। সব মিলিয়ে ডিজিপি হিসেবে রাজীব কুমারের কার্যকালের মেয়াদ ৩ মাসেরও কম। গত ২৭শে ডিসেম্বর ভারপ্রাপ্ত ডিজিপি হিসেবে ডিরেক্টর জেনারেল অফ পুলিশের দায়িত্ব নিয়ে রাজীব কুমার এসেছিলেন। সেদিনও যে ভাষায় ওয়েলকাম জানিয়েছিল রাজনীতি, আজও রাজীব কুমার সরতেই একই কথা বিরোধী নেতাদের মুখে। থানার আইসি হোক আর পুলিশ কমিশনার হোক, তাদেরকে সরাতে হবে। শুরু হয়েছে রাজীব কুমার দিয়ে।
কারণ রাজীব কুমার বিখ্যাত হয়েছে সারদা কাণ্ডে সমস্ত চুরি জোচ্চুরি পিসিআর ভাইপোর টাকা সমস্ত ডায়েরি ও লোপাট করেছিল। নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাচ্ছি। এর আগে আমরা দেখেছি সারদা কাণ্ডে উনি অভিযুক্ত ছিলেন, ওনাকে সিবিআই ধরতে গেছিল, মুখ্যমন্ত্রী তারও ধর্নায় বসলেন। রাজনীতির নিশানায় সেই সারদা কেলেঙ্কারি। 2019 সালে 3রা ফেব্রুয়ারি, সেদিন সারদা কাণ্ডে কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমারের বাড়িতে গিয়েছিল সিবিআই। প্রতিবাদে ধর্মতলায় ধর্না মমতার। সেই রাজীব কুমারই ভারপ্রাপ্ত ডিজির দায়িত্বে আসেন গত 27শে ডিসেম্বর। বিরোধীরা সেদিনও বলেছিলেন, তবে বোমাটা ফাটিয়েছিলেন কুণাল ঘোষ। উনি ডিজি পদে এসছেন, নিশ্চয়ই ভালো খবর। একজন আইপিএস, দক্ষ আইপিএস, তো ভালো থাকুন, ভালো করে কাজ করুন। শুধু দেখবেন যে আমার মতো কোনো নির্দোষকে যেন কারুর না কারুর নির্দেশে কখনো বলি দিতে যাবেন না, তাহলে কিন্তু তার পরের দিনগুলো ভগবান ভালো দেন না। কারণ না কারণ নির্দেশে বলি দিতে যাবেন না। 27শে ডিসেম্বর সেদিন রাজ্যের নতুন ডিজিপিকে এই ভাষাতেই স্বাগত জানিয়েছিলেন কুণাল বাবু। কার নির্দেশে সে উত্তর অবশ্য দেননি, তবে পুরনো ক্ষতের কথাই নিশ্চয়ই বলতে চেয়েছিলেন। মনে নেই রাজীব কুমার পুলিশ কমিশনার থাকার সময়ই তো সারদা কাণ্ডে গ্রেফতার হয়েছিলেন তৎকালীন তৃণমূল এমপি কুণাল ঘোষ। আর আজ সেই রাজীব কুমারকেই সরালো কমিশন। তখনও বললেন সেই তিনি, মানে কুণাল ঘোষই। ইলেকশন ঘোষণার পর প্রথমেই জাতীয় নির্বাচন কমিশনের তরফ থেকে যে পদক্ষেপ দেখা গেল, তাতে আমরা এইটুকুই বলতে পারি আপাতত বিজেপি সমস্ত এই ধরনের প্রতিষ্ঠানগুলোকে দখল করতে চাইছে। উনি প্রথম থেকেই তো বোঝা যাচ্ছিল যে পার্শিয়াল, এরকম পার্শিয়াল কোনো লোককে রেখে পদে রেখে সেখানে নির্বিঘ্নে ভোট হতে পারে না। নির্বাচন কমিশন সঠিক সিদ্ধান্ত নিয়েছে, আমরা স্বাগত জানাচ্ছি। ইলেকশন কমিশনকে আমরা বলেছিলাম শুধু রাজীব কুমার নয়, তৃণমূলের যত দালাল, ইনএফিসিয়েন্ট, চোর চোট্টা পুলিশ অফিসার আছে তাদেরকে সরাতে হবে নির্বাচনী কাজ থেকে। দক্ষ যোগ্য অফিসার হওয়া সত্ত্বেও যেভাবে নিঃশর্ত আনুগত্য এবং যাকে বলে এই সরকারের দালালি করেছে, তা মানুষের নজর কাড়েনি। কিন্তু প্রশ্ন হচ্ছে, এরকম বহু রাজীব কুমার জেলায় জেলায় আছে, ছোট ছোট রাজীব কুমার। এই ছোট ছোট রাজীব কুমারগুলোকেও সরাতে হবে যদি নির্বিঘ্নে ভোট করাতে হয়। যারা আইএস অফিসার আছে, ডব্লিউবিসি অফিসার আছে, থানার আইসি হোক আর পুলিশ কমিশনার হোক, তাদেরকে সরাতে হবে। শুরু হয়েছে রাজীব কুমার দিয়ে। এই ধরনের স্বাধীন সংস্থাগুলিকে তারা দখলদারিতে নিয়ে এসে তাদের নিজস্ব এজেন্ডা, তাদের দলের কর্মসূচি, তাদের দলের যে সুবিধা হলে কিসে হয়, সেই ধরনের কাজ করতে চাইছে ভারতীয় জনতা পার্টি। আচ্ছা, রাজীব কুমারকে সরানো কি অপ্রত্যাশিত? না, অপ্রত্যাশিত ছিল না। 2016 সালের বিধানসভা ভোটের আগে তখন পুলিশ কমিশনার তো ছিলেন রাজীব কুমারই। সেই সময়ও তাকে সরিয়ে সোমেন মিত্রকে সিপির দায়িত্বে আনে কমিশন। পুলিশের অন্য উচ্চপদস্থ কর্তাদের ক্ষেত্রেও এরকম নজির আছে, শুরুতেই দেখালাম। যেমন 2019-এর লোকসভা নির্বাচনের আগে অনুজ শর্মাকে সরিয়ে দায়িত্বে আনা হয়েছিল রাজেশ কুমারকে। 2021-এও হয়েছিল। ডিজির পদ থেকে বীরেন্দ্রকে সরিয়ে নীরজ নয়ন পাণ্ডেকে আনা হয়। আর এবার রাজীব কুমার। ফলে নজিরবিহীন পদক্ষেপ একেবারেই বলা যাবে না, বরং গত 5 মার্চ সাংবাদিক বৈঠক করেই কড়া বার্তা দিয়ে রেখেছিলেন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার। তার নামও রাজীব কুমার। দেখুন, अपने नीचे जितनी भी हायरार्कीज हैं, चाहे वो एसएचओज हों, चाहे वो पुलिस की हों, चाहे वो रेवेन्यू की हों, ये डिस्ट्रिक्ट मजिस्ट्रेट्स और एसपीज की जिम्मेदारी है कि उनको कंट्रोल करें, उनको लेवल प्लेइंग फील्ड एस्टेब्लिश करने में इंश्योर करें। अगर वो करेंगे ठीक है, वो नहीं करेंगे तो हम उनसे करवाएंगे और उनको जिम्मेदार ठहराएंगे। সেদিন বার্তা দিয়েছিলেন ডিএমও এসপিদের। আর সোমবার প্রথম বড় পদক্ষেপ হিসেবেই ডিজিপির পদ থেকে সরানো হলো রাজীব কুমারকে। 2016 সালে রাজীব কুমার যখন কলকাতা পুলিশের কমিশনার ছিলেন, সেই সময় পক্ষপাতের অভিযোগে নির্বাচন কমিশন তাকে সরিয়ে দেয় এবং তার বদলে দায়িত্ব দেওয়া হয় সৌমেন মিত্রকে। এবং নির্বাচন কমিশনের রীতি অনুসারে কোনো শীর্ষ আধিকারিক
ভোটকে যদি নির্বাচনের প্রক্রিয়া থেকে সরিয়ে দেওয়া হয় একবার পক্ষপাতের অভিযোগে, তাহলে পরবর্তী ক্ষেত্রে কোনো সাধারণ নির্বাচন প্রক্রিয়ার সঙ্গে তিনি যুক্ত হতে পারেন না এবং রাজীব কুমারকে এমন কোনো পদে পাঠাতে হবে যেখানে তিনি সরাসরি নির্বাচন প্রক্রিয়ার সঙ্গে যুক্ত হতে পারবেন না। সাধারণত ভোটের মুখে কমিশনের নির্দেশে বদলি হয় বটে, তবে ভোট মিটতেই সেই অফিসারদের আগের পদে বহাল করে রাজ্য সরকার। এমন নজির আগেও আছে। তাহলে রাজীব কুমারের ক্ষেত্রেও কি সেরকম পদক্ষেপ করবে রাজ্য সরকার? প্রশ্নটা তুললেন বিরোধী দলনেতা। 16 এবং 19-এ সরিয়েছিল, এটা জেনেও মমতা ব্যানার্জি ভেবেছিলেন আমি যেভাবে রাজ্য চালাই, ইলেকশন কমিশন থোড়াই কেয়ার, আমিও সেইভাবে চালাই। আরো কতজন অফিসার আছেন এরকম? আমরা আমাদের অভিযোগ জানাবো। প্রশাসনের কোন পদে রাজ্য বিজেপির সুপারিশ মেনে কাকে কখন বসানো হবে, এগুলোর সঙ্গে ফলাফলের কোনো সম্পর্ক থাকবে না। এই সরকারকে খুশি করতে যারা দাসত্ব বৃত্তি করে তাদেরকে মাথায় রেখে নির্বাচন কখনো নিরপেক্ষ হতে পারে বলে আমি মনে করি না। তাই রাজীব কুমারকে সরানো হয়েছে, যথার্থ হয়েছে। এরকম রাজীব কুমার বাংলায় প্রচুর আছে। কমিশন সরিয়ে দিয়েছিল, কিন্তু তারা আবার রিইনস্টেট করেছে। আমি দাবি করব ইলেকশন কমিশনকে এদেরকে আপাতত যারা আইএস আইপিএস তাদেরকে অন্য রাজ্যে পাঠিয়ে দেন, বাংলাতে পাঠাবেন না। এদের মমতা ব্যানার্জি আড়ালে থেকে কিন্তু পরিচালনা করবে এবং সবাইকে ধমকাবে 2 মাস পর তো আমি আসবো। আমরা 42-এর জন্য এগোচ্ছি। ওরা এই সরকারি কোন পদে কে আছে, কে রাজ্য থেকে কোন গদ্দার কি লিস্ট পাঠালো, ওরা ওই নিয়ে ব্যস্ত থাকুক। আমরা মানুষের কাছে যাব, ভোট জিতে আসব। দেখুন, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের ঠিক করে ব্যবহার করা যায় না, ব্যবহার হতে দেয় না রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। এই অভিযোগ প্রতিবার প্রতি ভোটে বিরোধীরা তোলেন, বিজেপি, বাম, কংগ্রেস প্রত্যেকে। কমিশন এবার নির্ঘণ্ট ঘোষণার সময় স্পষ্ট করে দিয়েছিল যে এবার আর কেন্দ্রীয় বাহিনীকে বসিয়ে রাখা যাবে না। তারপরে রাজীব কুমারকে সরিয়ে দেওয়া। এই ভোট সত্যি সত্যি কি চ্যালেঞ্জের রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের জন্য? চ্যালেঞ্জ তো বটেই। এদিকে চ্যালেঞ্জ ছুঁড়ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় লাগাতার। সেই ময়নাগুড়ি থেকে শুরু হয়েছে, আজ তো সোমবার। অভিষেকের চ্যালেঞ্জের 100 ঘন্টা অতিবাহিত। গত 4 দিনে 3টে জনগর্জন সভা করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। শুরুই করেছেন চ্যালেঞ্জ দিয়ে। ময়নাগুড়ি, মেদিনীপুরের বেলদার পর আজ বালুরঘাটে অভিষেকের চ্যালেঞ্জ। তৃণমূল এই চ্যালেঞ্জকে কতটা গুরুত্ব দিচ্ছে, সেনাপতির চ্যালেঞ্জ বলে কথা দলের একের পর এক মুখপাত্রদের প্রেস কনফারেন্সে তা স্পষ্ট। আপনিও বুঝে যাবেন গুরুত্ব দিচ্ছেন, কারণ এর সঙ্গে বাংলার বঞ্চনার বিষয়টা জড়িয়ে দিয়েছেন অভিষেক। হিসেব নিকেশের এই শ্বেতপত্রের মধ্যেই আরও এক চ্যালেঞ্জ, মোদির গ্যারান্টির পাল্টা। কোট আনকোট দিদির গ্যারান্টি। কেন্দ্র যে টাকা আটকে রেখেছে সেই টাকা রাজ্যের কোষাগার থেকেই দিচ্ছেন মমতা। মমতা কথা রাখছেন, মমতাই ভাবেন মানুষের কথা। এই বার্তাটা ছড়িয়ে দেওয়াই তো সবচেয়ে বড় চ্যালেঞ্জ। রাজ্যের প্রান্তিক মানুষের মাথায় ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করে যাচ্ছে তৃণমূল। তারপরেও বিজেপি চুপ। জবাব একটা দিলেন আজ সুকান্ত বাবু। সকালে বালুরঘাটের উদ্দেশ্যে রওনা দেওয়ার আগে ফের একবার চ্যালেঞ্জের কথা মনে করিয়ে দিয়ে যান অভিষেক। তৃণমূলের মুখপাত্র রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসুও বিতর্কে সরাসরি আহ্বান জানান সুকান্ত মজুমদারকে। উনি বালুরঘাটে যাচ্ছেন জনগর্জন সভা করতে, তা ওখানে বিজেপির রাজ্য সভাপতি, তিনি বালুরঘাটের একবার জিতেছেন, দ্বিতীয়বারের ক্যান্ডিডেট, তিনি জায়গা ঠিক করুন। অভিষেক নিজেও বালুরঘাটের জনগর্জন সভা থেকে সুকান্তকেই নিশানা করলেন। বালুরঘাটে এবারও যে বিজেপির প্রার্থী সুকান্তই। প্রায় 96 ঘন্টা হয়ে গেছে, 4 দিন হয়ে গেছে, কোনো নেতার ক্ষমতা হয়নি শ্বেতপত্র প্রকাশ করার। আমি সুকান্ত বাবুকে বলবো, আপনার লোকসভা কেন্দ্রে এসে আরেকবার চ্যালেঞ্জটা ছুড়ে দিয়ে গেলাম। আপনি খালি আমাকে এক বেলার ব্যবধানে কোথায় তর্কে অংশগ্রহণ করতে চান, আপনি জায়গা ঠিক করুন, সময় আপনি ঠিক করুন, সঞ্চালক আপনি ঠিক করুন,
একদিকে আপনি থাকবেন, একদিকে আমি থাকবো। চ্যালেঞ্জটা এই উত্তরবঙ্গেরই ময়নাগুড়ির মঞ্চ থেকে শুরু করেছিলেন অভিষেক। 2021-এর ভোটে বাংলায় বিজেপির হারের পর দিল্লি কত টাকা দিয়েছে সেই শ্বেতপত্র নিয়ে মুখোমুখি বিতর্কে বসতে বলেন অভিষেক। বিজেপি এড়িয়ে যাচ্ছিল, তবে সুকান্ত বাবু জবাবটা দিলেন। বসা তো যাই, কিন্তু আমাদের সংস্কৃতিতে বলে শাস্ত্রার্থ বা যুক্তির লড়াই সবসময় সমকক্ষ লোকের মধ্যে হয়। অর্থাৎ আগে যেমন বিভিন্ন ডিগ্রি ছিল, যারা তীর্থ, পণ্ডিত, এরকম সমকক্ষের হয়। চোর আর শিক্ষক তো একসাথে এক ফ্রেমে তর্ক করতে পারে না। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চ্যালেঞ্জ বিজেপি, মানে চ্যালেঞ্জের বিজেপির কাছে কোনো আহ্বানও নেই, বিজেপির কাছে কোনো প্রত্যাখ্যানও নেই। এই 3 বছরে আবাসের যদি 10 পয়সার শ্বেতপত্র আর 100 দিনের 10 পয়সার কাগজের হিসাব বিজেপি দিতে পারে, আমি রাজনীতির আঙিনায় পা রাখবো না। রাজনীতির আঙিনায় পা রাখুন বা না রাখুন, এতে কার কি এসে গেল? ওনার সমর্থকদের প্রভাব পড়তে পারে, তাহলে তো বিজেপির কিছু আসবে না। বিজেপি কোনো চ্যালেঞ্জের উত্তর দেবে না, এখানেই আলোচনা শেষ। শ্রমিকের কথা শুনলেন, কেন বিজেপি অভিষেকের চ্যালেঞ্জকে গুরুত্ব দিচ্ছে না? এটি একটি প্রশাসনিক বিষয়, এই প্রশাসনের চ্যালেঞ্জ রাজ্য সরকার দিতে পারে এবং কেন্দ্র সরকার তার উত্তর দেবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ সরকারের কেউ নন, আমি শ্রমিক ভট্টাচার্য ভারত সরকারের কেউ নই। বিজেপির মুখপাত্র যুক্তিতে খুব কি ভুল কিছু বললেন? অভিষেক রাজ্য প্রশাসনের কে? তাহলে যে চ্যালেঞ্জ অভিষেক জানাচ্ছেন তা যদি মমতা নিজে জানান, তখন কি দিল্লির কেউ শ্বেতপত্র নিয়ে হাজির হবেন? সিচুয়েশনটা ভাবুন, ভোটের দামামা বাজছে, দিন ঘোষণা হয়ে গিয়েছে, 42টা প্রার্থীর নামই তৃণমূল ঘোষণা করে দিয়েছে, তারা জোর কদমে প্রচার চালাচ্ছেন। অন্যদিকে রাজীব কুমারকে সরিয়ে দিল নির্বাচন কমিশন, আর বিরোধীরা বিজেপি এবং বাম তারা হাফ প্রার্থী ঘোষণা করে বসে আছে। সমস্যা কি হচ্ছে? বিজেপির বাকি প্রার্থীদের নাম কেন সামনে আসছে না? খুব গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে আজ দিল্লিতে। কি কারণ বলুন তো? বামেদেরই বা কি কারণ? আইএসএফ এর সঙ্গে কেন তারা রফায় যেতে পারছেন না? ইতিমধ্যে 8টা আসনে প্রার্থী দেওয়ার কথা ঘোষণা করেছে নওশাদ সিদ্দিকীর দল। আবদারে যাদবপুরের লোকসভা আসনটিও রয়েছে, কিন্তু বামেদের বড় শরিক সিপিএম তারা তো অলরেডি যাদবপুরে প্রার্থী দিয়ে দিয়েছে। নওশাদের এই আবদার রাখা তাদের পক্ষে সম্ভব নয়, সাফ বলেছে। আইএসএফকে 3টে আসন ছাড়তে পারে সিপিএম বলা হয়েছে। এই অবস্থায় নওশাদ কি জোটের রাস্তায় হাঁটবেন? আইএসএফ শুনিয়ে রেখেছে সবকিছু বিকিয়ে সমঝোতা নয়। অনড় নওশাদকে বোঝাতে সিপিএম এর দিক থেকে দায়িত্ব নিয়েছেন বিকাশ বাবু, বিকাশ রঞ্জন ভট্টাচার্য। শেষ পর্যন্ত পারবেন রফা শেষ করতে? বাম আইএসএফ কংগ্রেসের জোট হবে, তারা ঐক্যবদ্ধ হয়ে লড়াই করবে এবং বিজেপি তৃণমূল নিজেদের মধ্যে মারামারি করে বিরোধী পরিসরকে তাদের দখলে রাখার যে চেষ্টা করছেন সেটাও ব্যর্থ হবে। আইএসএফ এর সঙ্গে জোট নিয়ে আশাবাদী বিকাশ রঞ্জন, আসন নিয়ে কথাও শুরু করেছেন। কিন্তু অধীর রঞ্জন চৌধুরী আইএসএফ নিয়ে কংগ্রেসের অবস্থান আর একবার স্পষ্ট করে দিয়েছেন। আমার জানা নাই আইএসএফ এর সঙ্গে কার কি অ্যালায়েন্স। আমাদের অ্যালায়েন্স ঠিক না, আমরা কিছু আসনে লড়বো, যেখানে পারবো সেখানে লড়বো, যেখানে পারবো না সেখানে লড়বো না, এটাই আমাদের অ্যালায়েন্স। 21-এর বিধানসভা ভোটেও আইএসএফ এর সঙ্গে সমঝোতায় যায়নি অধীর, কিন্তু তারপরেও বিরোধী ঐক্য নিয়ে আশাবাদী বিকাশ। নওশাদও বলছেন আলোচনার দরজা খোলা। সকলকে এই গুরুত্বটা বোঝাবার চেষ্টা করছি। আমার কাজ হচ্ছে এই গুরুত্ব বোঝানোর যে বিজেপি এবং তৃণমূলের মতো ধ্বংসাত্মক দলের বিরুদ্ধে সমস্ত মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে, তা না হলে তো পশ্চিমবঙ্গের পক্ষে বিপদ। সেই জন্য আমরা এখনও আলোচনার দরজাটা খুলে রাখার ফলে এখন একটা আলোচনা হচ্ছে। আমরা আইএসএফ ব্যাপারটা জানি, ওটা বাম জানে, আইএসএফের সঙ্গে আমাদের কোনো সরাসরি কথা না হয়নি। স্বার্থের জন্য আমরা এ করছি, কারণ আমাদের লস হচ্ছে। যতদিন আমরা হচ্ছি আমাদের কর্মী সমর্থকদের মধ্যে যে উৎসাহ আছে কিছুটা হলো হয়তো কমেছে। জোটের স্বার্থের কথা ভেবে নওশাদ কি শেষ পর্যন্ত 3 আসনেই সন্তুষ্ট হবেন? শাসক দল প্রশ্ন তুলে ফেলল, 42 আসনে প্রার্থী দেওয়ার দম আদৌ আছে? সিপিএম তারা নাকি ঘুরে দাঁড়াচ্ছে, তাদের নাকি ইনসাফ যাত্রা, 42টা আসনে লড়াই করার দম নেই। কংগ্রেস সারা পশ্চিমবঙ্গে 42টা কর্মী নেই, 42টা আসনে লড়ার স্বপ্ন দেখে। ফলে এরা সব
একটা অশুভ আতাত তৈরি করছে। আলোচনা চলছে আমাদের সহযোগীদের সঙ্গে, যারা আসতে পারে, যারা আসবে বলেছে তাদের সঙ্গে কথাবার্তা হচ্ছে। আমরা ঐক্যবদ্ধ করার চেষ্টা করছি। যেমন যেমন ঐক্য হবে, যেমন যেমন তালিকা তৈরি হবে, হাতে কলম তোমাদের হাতে দিতে হবে। কংগ্রেস, সিপিএম, আইএসএফ এরা অশুভ আতাত তৈরি করছে, আর এরা হচ্ছে বিজেপির বি টিম। কেউ শক্ট হবে না, কারোর বাড়িতে ভাই বোনের ঝগড়া হবে না, কোনো নায়ক নায়িকা কোনো দুঃখিত হবে না, কেউ কান্নাকাটি করবে না। আসলে বিরোধীদের আত্মবিশ্বাস চলে গিয়েছে। নওশাদ কি ডায়মন্ড হারবারে দাঁড়াবেন বলে পালিয়ে গেলেন? শাসকের সে খোঁচাও আছে। কেউ কেউ কোনো কথা বলার সময় প্রচার নেয়ার জন্য কথা বলে ফেলেছে ডায়মন্ড হারবারে দাঁড়াবো, ডায়মন্ড হারবারে দাঁড়াবো। কিন্তু তিনিও জানেন ডায়মন্ড হারবারে অভিষেক বন্দ্যোপাধ্যায় 4 থেকে 5 লক্ষ ভোটে জিতবেন, ফলে সেখান থেকে লোকজন পালাতে চাইছে। ডায়মন্ড হারবারে আমার লড়ার যে কথাবার্তা যে বলেছিলাম, আজও সে জায়গায় আছি। আমিও কনভিন্স করাচ্ছি যাতে আমার পক্ষে সব মতটা আসে, কারণ দলে তারা গণতন্ত্র আছে, আমি তো জোর করে সব চাপিয়ে দিতে পারি না। লোককে খুঁজে এনে দাঁড় করাতে হবে। তো এবার তো পাবলিক কমিটমেন্ট থেকে বেরোতে গেলেও তো নানা রকম আওয়াজ টাওয়াজ খাওয়ার একটা ভয় থাকছে, ফলে একদম দিশাহীন। সেলিম, নওশাদরা কি সত্যি দিশাহীন? এই সমঝোতার ক্ষেত্রটা তৈরি করা কি আরো আগে থেকে উচিত ছিল না? দেখুন, যে শিবির 42টা আসনের প্রার্থীর নাম অলরেডি বলে দিয়েছে, শুধু বলেনি, প্রার্থীদের নিয়ে র্যাম্পে হেঁটেছে একসঙ্গে 42 জনকে নিয়ে, তারা তো বাকিদের দিশাহীন দেখবেই, তাই না? আচ্ছা, বিজেপির কি হলো? বিজেপির কি হলো তা তো বোঝা যাচ্ছে না। বামেরা না হয় এখনো সমঝোতা করছেন, আলোচনা করছেন। বিজেপি কেন বাকি তালিকাটা বেরোচ্ছে না? প্রচার করবেন কবে? প্রথম দফার ভোট, সব প্রার্থীর নাম ঘোষণা করেছে বিজেপি, তারা প্রচারের সময় পাবেন? এই সব প্রশ্নের মধ্যেই জোর টক্কর যেখানে, সেদিকে আপনাদের নজর ফেরাবো। দেখুন, রাজনীতিতে মত যখন আলাদা, পথ আলাদা তো হবেই, আর এই দুই আলাদা হলে ধুমধুমার যুদ্ধ হবে। তারা একটা সময় এক মঞ্চের মানুষ হন না কেন? আমি দেব আর হিরণের কথাই বলছি, যাদের দেখছেন স্ক্রিনে। টলিউডে তো এরা খুবই চেনা পরিচিত নাম, দুজনই পর্দার হিরো, কিন্তু রাজনীতির ময়দানে এখন একে অন্যকে ভিলেন বানাতে ব্যস্ত। ফলটা কি হচ্ছে নিজের চোখে দেখুন। হিরণ সেই কবে থেকে দেবকে নিয়ে বলছেন দেব নাকি টাকা নিয়েছেন, গরু পাচারের টাকা। দেব লড়াইয়ের ময়দানে ঘাটালে আজ দুজনেই ছিলেন একসঙ্গে, দেখুন টক্কর কেমন জমলো। মিথ্যেবাদী, দুর্নীতিবাজ, গরুচোর। আমি চাইলেও আজকে হিরণ যেভাবে আমাকে অ্যাটাক করছে, আমিও অ্যাটাক করতে পারতাম, আমিও অনেকগুলো প্রশ্ন ছুড়ে দিতে পারতাম, তাতে লাভ হবে না, আরো প্রদূষণ বাড়বে। 30% কাটমানি নেওয়া, চাকরি বিক্রি করে দেওয়া, সেই সাংসদের বিরুদ্ধে ঘাটাল মানুষের লড়াই। হিরণ ঘুম থেকে উঠে কি প্রশ্ন করবে, কি উত্তর করবো, তাই জবাব দেওয়ার জন্য আমার মনে হয় না, তার জন্য আমার দলই যথেষ্ট। ইচ্ছা করে রেল লাইনটাকে আটকে রেখে দিয়েছে, করতে দেয়নি লাস্ট 13-14 বছর ধরে। ওর পিছনে, ওর প্রশ্নের পিছনে আমি আমার সময়টা যদি নষ্ট করি, তাহলে আমার পুরো দিনটা নষ্ট হয়ে যাবে। ঘাটাল মাস্টার প্রকল্প করতে দেয়নি, প্রধানমন্ত্রী 2018 এবং 2022 অ্যাপ্রুভাল করে দেওয়ার পরও করতে দেয়নি। কোথাও যেন আমরা একটা ইলেকশনে জেতার জন্য আমরা যত পারবো নিচে নামার জন্য তৈরি আছি, প্রস্তুত আছি। যদি সাংসদের ঘাড়ের দম, প্রাক্তন সাংসদ তো 2024-এর পরে, যদি ঘাড়ের দম থাকে তো ঘাটাল মাস্টার প্রকল্প আটকে দেখাবে। এটা শিক্ষার ব্যাপার, এটা শেখার ব্যাপার। এইটা তুমি জোর করে কাউকে এটা বলতে পারেন তুমি এই কথা কেন বলছো। যদি ঘাড়ে দম থাকে, চ্যালেঞ্জ রইল আপনাদের ক্যামেরার মাধ্যমে, আটকে দেখাবেন। দেব ঘাটাল লোকসভা কেন্দ্রে যথেষ্টভাবে সতর্ক এবং জানে কিভাবে সুস্থ রাখা যায় এই পরিবেশটাকে। গত বছর ফিতে কেটেছিলেন, তারপরে সে গোল্ডাপ বন্ধ হয়ে গেছে, সেই বন্ধ হওয়া গোল্ডাপ আবার আমরা শুরু করব। হিরণকে নিয়ে কথা বলে ওই সময়টা নষ্ট করে আমার মনে হয় না আমার কোনো লাভ হবে। আমরা জানি না সত্যি ভোটারদেরও কি লাভ হবে, ভোটাররা কাকে বাঁচবেন সেটাও আমরা জানি না, কিন্তু টক্করটা আপাতত জমেছে। দেখুন, দেব বরাবরই কম কথা বলেন, অন্তত রাজনীতির ময়দানে নেমে তো কম কথাই বলেন। রাজনীতির ময়দানে নেমে অন্যকে কটু কথায় আক্রমণ করতে দেবকেও আমরা কম দেখেছি, কিন্তু দেব TV9 বাংলাকে মারাত্মক একটা সংলাপ দিয়েছেন আগের দিন। তিনি তো অভিনেতা। দেব বলেছেন রাজনীতির নেতাদের কাছে অভিনেতারা বাচ্চা। আবার ঘাটাল এমন একটা কেন্দ্র যেখানে দুজনই অভিনেতা,
দুই অভিনেতার টক্কর। এখানে রাজনীতির নেতারা কোথায় আছেন? কে এগিয়ে কে পিছিয়ে? এই টক্কর তো চলতেই থাকবে। অন্যান্য কেন্দ্রের টক্করও আপনাদের দেখাবো, কারণ ভোট মানেই খেলা হবে। খেলা চলছে চতুর্দিকে, খেলা চলবেও।